আজ সারাদিন আমরা ক্যান্ডিতেই ঘোরাঘুরি করব, ক্যান্ডিতেই থাকবো। তো আজ কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগছে আমার শ্রীলঙ্কান ব্লগ আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সকালবেলায় উঠেই দেখি আকাশে মেঘ, ক্যান্ডিতে কিন্তু ওয়েদারটা এরকমই। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, এই ঠান্ডা লাগছে। মানে এইভাবে করেই ক্যান্ডিতে আমরা সারাটা দিন পার করলাম। চলে গেলাম ব্রেকফাস্ট খেতে। শ্রীলঙ্কান কুজিনে কি আছে সেটাই আপনাদেরকে আজকে ব্রেকফাস্টে দেখাই। বেশিরভাগ জিনিসের নামই কিন্তু আমি বলতে পারব না। নারিকেল দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি করা, বিভিন্ন মসলা দিয়ে ৩ টা খাবারই নারিকেল দিয়ে তৈরি। এরপর ওদের শুটকি টাইপের একটা কিছু আছে, আলুর একটা তরকারি আছে। এরকম বিভিন্ন কিছু। এগুলো হচ্ছে শ্রীলঙ্কান টোফু। সো এরকম অনেক কিছু আছে। শ্রীলঙ্কান ডিশ। আপনি সকালবেলায় চাইলে খেতে পারেন। এই যে শ্রীলঙ্কান সাদা দইয়ের মধ্যে এবং মিল্ক দিয়ে এই জিনিসটা রান্না করে। আমি জানি না এটা কি রান্না করে কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো হয়। নারিকেলের দুধ আর দই দিয়ে। এই যে এই গ্রেভি গুলো খেতে খুব ভালো হয়। অনেকেই বলেন শ্রীলঙ্কান খাবার অনেক ঝাল হয়। আমি এখন পর্যন্ত সেটা পাইনি। তার কারণ হচ্ছে আমি অনেক বুঝে খেয়েছি। এটা হচ্ছে মিল্ক রাইস। এটা লাল ভাত যেটা আমরা বাসায় খাই। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। সো আমি ব্রেকফাস্টে খুব বেশি খাই না। জুসটা খেয়ে নিলাম, ভালোই লাগলো। নাস্তা খেয়ে একটা চা নিলাম। চায়ের রংটা দেখে বোঝা যাচ্ছে যে চাটা খেতে আরাম হয়েছে। সকালবেলার চাটা যদি নিজের মনের মতো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। মনে হয় যেন দিনটাই খুব সুন্দর কাটবে। ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেলাম। আমরা গেলাম টুথ টেম্পলে। ক্যান্ডিতে আসলে আপনি অবশ্যই টুথ টেম্পল দেখতে আসবেন এবং এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে খালি পায়ে হাঁটতে হয়। আমি খালি পায়ে ঘরের মধ্যেও হাঁটতে পারি না। আমার ভীষণ বিরক্ত লাগে। আমার খুবই গা কিটকিট করে, আমার অসহ্য লাগে। কিন্তু এই পুরো মন্দিরটাই আপনার খালি পায়ে ঘুরতে হবে। সো এখানে বুদ্ধার একটা দাঁত এখানে এই মন্দিরে পোতা রয়েছে বা রাখা রয়েছে। সো সেটার জন্য এই মন্দিরটা হচ্ছে অনেকের কাছে একটা অনেক বড় প্রার্থনার জায়গা বা উপাসনার জায়গা বা সম্মানের জায়গা। সো এই কারণেই অনেক মানুষ এখানে এই মন্দিরে আসে। আর ক্যান্ডিতে আপনি চারিপাশে বানর দেখতে পাবেন। শুধু ক্যান্ডিতে না, পুরো শ্রীলঙ্কাতেই চারিদিকে বানর দেখা যাবে। এই যে এভাবে করে এত সুন্দর করে কাজ করা রয়েছে। তো আমরা ঢুকে গেলাম মন্দিরে। শ্রীলঙ্কাতে আপনি যেখানে যে জিনিসটাই দেখতে চান সবখানেই টিকিট কেটে ঢুকতে হবে। সবখানেই টিকিটের সিস্টেম রয়েছে। আমি মন্দিরটা ঘুরে দেখছিলাম। প্রচুর মানুষ এখানে উপাসনা করতে, প্রার্থনা করতে এসেছে। এই মন্দিরের সাথে লাগোয়া একটা মিউজিয়ামও আছে। মন্দিরে এসে যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পদ্ম ফুল। এখানে গোলাপি, সাদা, বেগুনি ৩ ধরনের পদ্ম ফুল, নানা রকমের সাদা ফুল অনেক কিছু দিয়ে প্রার্থনা করে। এত সুন্দর করে থালাগুলো সাজিয়ে নিয়ে আসে যেটা দেখতে আপনার ভীষণ ভালো লাগে। একটা খুব পবিত্র বিষয় তৈরি হয়। আবার এই যে কি সুন্দর নীল অপরাজিতা, মানে এত সুন্দর করে থালাগুলো সাজানো, আমার মনে হচ্ছে এটাই একটা দেখার মতো অপূর্ব জিনিস। এই যে এখানে বুদ্ধের দাঁত রয়েছে বা বুদ্ধের টুথ যেটাকে বলা হচ্ছে এবং প্রচুর মানুষ এখানে যে এসছে তারা সবাই কিন্তু বেশিরভাগই সাদা পোশাক পরে এসেছে। মন্দিরে এরা বেশিরভাগ সময় বা বৌদ্ধ টেম্পলে সাদা কাপড় পরেই যায়। এখানে পুরো এই বুদ্ধের দাঁত নিয়ে যে হিস্ট্রিটা সেটা এখানে ছবি আকারে পুরোটাই দেয়া আছে। আমি আজ পরে ফেলেছিলাম পিজিএন থেকে বানানো একটি কাপড়। এটা শামু সার্টিনের উপরে একটি ড্রেস, একটা লং ড্রেস যেটা খুব কমফোর্টেবল এবং আরামদায়ক। পুরো মন্দিরেই আপনি এরকম
কারুকাজ দেখতে পাবেন। আপনার ভালো লাগবে দেখতে। আর গাছ, এটা তো বলাই বাহুল্য। পুরো শ্রীলঙ্কা জুড়ে গাছ। গাছ, গাছের বাতাস আপনাকে একটা অন্যরকম ভালো লাগা দিবে। এরপর বের হয়ে গেলাম। গাড়ি নিয়ে কিছু দূর গেলাম, তারপর হাঁটলাম, হেঁটে একটা ক্যাফেতে চলে গেলাম। এই ক্যাফেটাও রেটিং এ বেশ ভালো ছিল। সো এখানে আমরা একটু বসলাম, আমাদের ছেলে দুপুরে লাঞ্চ করবে। ক্যাফেটা সুন্দর। এখানে শ্রীলঙ্কাতে না ক্যাফেগুলো সুন্দর। এটা আপনি নেপালে গেলেও আপনার সেম ফিলিং হবে। এই ক্যাফের নাম হচ্ছে ক্যাফে সিক্রেট অ্যালে। ছোট বিভিন্ন গলি ঘুরছি, চিপার মধ্যে ক্যাফে, কিন্তু খুব নাইসলি সুন্দর করে ডেকোরেট করা, খুব ভাল লাগবে। আমরা একটা সিনামন বান নিলাম, সাথে ছিল প্যাশন ফ্রুটের একটা ড্রিঙ্ক আর কফি নিলাম আমরা। এই খাবারটা আমার নিয়েছিল, এটা খেতেও বেশ ভালো ছিল খাবারটা। আমি জাস্ট সিঁড়িটা দেখাই যে সিঁড়িটা কি পরিমাণ খাড়া, মানে এখনো বোঝা যাচ্ছে না, মানে একদম স্ট্রেইট উঠে গেছে। এরকম সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বেশ ভয় লাগে। আমরা চলে গেলাম এরপর একটা আয়ুর্বেদা ফার্মে। এখানে আমরা মাসাজ নিব। সবচেয়ে ভুল ডিসিশন ছিল। ব্লগে বিভিন্ন কিছুতে বলে যে শ্রীলঙ্কার মাসাজ খুবই ভালো, এটা আপনি নিয়ে দেখতে পারেন, এবং আয়ুর্বেদিক মাসাজ, পুরো টাকা নষ্ট হবে। এই সেন্টারটারও কিন্তু রেটিং খুব ভালো ছিল। খুবই থার্ড ক্লাস মাসাজ নিয়েছি। এত থার্ড ক্লাস যে এটা আসলে আমাদের দেশের মানে খুব পাড়ার পার্লারের চাইতেও খারাপ মাসাজ এরা করে। সো আমি ভীষণ বিরক্ত হলাম। পুরো টাকাটা আমার চলে গেল। সো ব্লগে এই কারণেই আমি এই কথাগুলো বলি যে এসে বিভিন্ন অন্যদের ব্লগ দেখে মাথা খারাপ করে আয়ুর্বেদিক মাসাজ নিতে ঢুকবেন না। আমি কিন্তু শেহনাজের আরো অনেকের ব্লগ দেখে কিন্তু আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কাতে আয়ুর্বেদিক মাসাজ না নিলে আমার জীবনটাই বৃথা। নিতেই হবে। এটা একদম ম্যান্ডেটরি একটা জিনিস। তারপর যে ধরাটা খেলাম, সেই ধরাগুলো খেয়েন না, খামাখা টাকা নষ্ট হবে। হ্যাঁ, তবে আয়ুর্বেদিক সেন্টারটা সুন্দর ছিল। চারিদিকে দেখতে, ঘুরতে ভাল লাগছিল, এবং আমাদেরকে একদম মাটির ঘরে আমাদেরকে মাসাজ দিয়েছে। তো পুরো ঘরটাই মাটির ছিল। জানালা-টানালাগুলো কেমন ওরকম মানে মাটির ঘরে যেরকম জানালা থাকে, এই যে এরকম ঘরে আসলে। সো পুরোপুরি একটা গ্রামীণ একটা ফ্লেভার, গ্রামীণ একটা পরিবেশের মধ্যে আমি মাসাজটা নিয়েছি। মাসাজটা যদি ভালো হতো তাহলে খুব ভাল লাগতো। এরকম গ্রামীণ পরিবেশের মধ্যে মাসাজ নিতে ভাল লাগছিল। যখন আমি মাসাজ নিচ্ছিলাম তখন বাইরে প্রায় ঝড় বৃষ্টি তুফান হচ্ছিল। এই মাটির ঘরে ঝড় বৃষ্টির অনুভূতিটা একটু অন্যরকম ছিল। শুধু যদি মাসাজটা খুব ভালো হতো তাহলে আমি 100% স্যাটিসফাইড হতাম। এই যে এইরকম একটা ঘরের মধ্যে আমি আয়ুর্বেদিক মাসাজ নিয়েছিলাম। দেয়াল-টেয়াল সবকিছু একেবারে মাটির ছিল। এটা একটা অন্যরকম অনুভূতি আসলে। মানে ফিলিংটা আবার একটু অন্যরকম ছিল। এবং ভীষণ একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছিল। পরিবেশটা খুব সুন্দর ছিল। শুধুমাত্র মাসাজটাই। এত বাতাস আর এত বাতাস, মানে কি বলবো? এরপর বেরিয়ে গেলাম। ভাবলাম যে একটু লেকের পাশ দিয়ে ঘুরবো। এটা হচ্ছে পাহাড়ি নদী। আমরা লেকের পাশে হাঁটবো ভেবেছি, কিন্তু সেটা হবে কিনা এখনো জানি না এই বৃষ্টির জন্য। তারপর রাস্তায় যেতে এরকম বাঁশ বেতের একটা দোকান দেখলাম যেখানে এই ধরনের ছোট ঝুড়ি বানায়। আমার ভীষণ ভাল লাগলো। আমি এই ছোট ঝুড়িগুলা কিনলাম গাছ রাখবো বলে। লেকের কাছে চলে আসলাম যে একটু লেকের কাছে হাঁটবো। এই বৃষ্টিকে মাথায় নিয়েই হাঁটবো, সেটাই ঠিক করলাম। ক্যান্ডি শহরের চারপাশ দিয়ে এই ধরনের একটা অসাধারণ লেক।
যেটা আমি আগের ব্লগে বলেছি, এটা কিন্তু ম্যান মেড একটা লেক। আপনার খুবই ভালো লাগবে। কোথায় যেন এটার সাথে একটা ধানমন্ডি লেকের মিল আমি পাচ্ছিলাম। লেকের পাশে ওই যে পানিতে আবার কি জানি একটা ভেসে যাচ্ছে, দেখে মনে হচ্ছে সাপ। এরপর আমরা লেকের উল্টা দিকে একটা ক্যাফে ছিল, সেখানে যেয়ে বসলাম। ভাবলাম যে এখানে চা খাবো। আর একটা স্যুপ অর্ডার করলাম। চা আর স্যুপ দিতে দিতেই আমার হাসব্যান্ডের মনে পড়লো যে এটা হচ্ছে ওদের এখানে ক্যান্ডি কালচারাল সেন্টার টিকেটার পাশেই। মানে আমাদের বাংলাদেশে যেমন শিল্পকলা একাডেমি আছে সেরকম। এবং এখানে ৫ টার সময় একটা খুব সুন্দর শো হবে। সো আমরা খুব তাড়াহুড়ো করে স্যুপটা খেলাম। খেয়ে বললাম যে চাটা পরে এসে খাবো। তারপর আমরা এই শোটা দেখতে ঢুকলাম। এই শোটা ১৯৮০ সাল থেকে হচ্ছে এবং সরকার এই সাবসিডি দিয়ে এই শোটা চালায়। ঢাকা স্টেডিয়ামে সার্ক সম্মেলন হতো এবং সেই সময় শ্রীলঙ্কার যারা আসতো তারা কিন্তু এই ধরনের সব কালচারাল অ্যাক্টিভিটি করত। এগুলো দেখতে দেখতে আমার মনে পড়ছিল এবং ১ ঘন্টার একটা শো। টিকিট কেটেই এখানে শো দেখতে হয়। আমরা ১ ঘন্টার এই শোটা দেখলাম এবং ক্যান্ডিতে আসলে অবশ্যই এই শোটা দেখতে পারেন। ক্যান্ডিকে আসলে সেকেন্ড লার্জেস্ট সিটি বলা হয় শ্রীলঙ্কার এবং এটা কালচারাল দিক থেকে অনেক রিচ একটা সিটি। এখানে একটা ফেস্টিভ্যালের মতো হয় যেখানে পথে ঘাটে এ ধরনের নাচ, এ ধরনের অনুষ্ঠান, এ ধরনের গান বাজনা হতে থাকে সেই কালচারাল ইভেন্টের সময়। সো আপনি আপনার স্ক্যাজুয়াল দেখে অনেক কিছু মিলিয়ে ওই সময়টাতেও আসতে পারেন। এই ক্যান্ডির এই কালচারাল ফেস্টিভ্যাল আম উপভোগ করার জন্য। এবং নানা রকম অ্যাক্রোব্যাটিক যখন দেখাচ্ছিল তখন সবাই অনেক এনজয় করছিল এবং আমি নিজেও খুব এনজয় করছিলাম। কালচারাল শো দেখা শেষ করে আমরা আবার একটু শহরে ঘোরাঘুরি করব বলে শহরের দিকে যাওয়া শুরু করলাম। এখানে খুব তাড়াতাড়ি সবকিছু বন্ধ হয়ে যায়। সো আমরা রাতে খাবার খাওয়ার জন্য ৮টার দিকে KFC-তে গেলাম। 3rd ক্লাসের চেয়েও 3rd ক্লাস একটা খাবার খেলাম। খুবই বাজে একটা খাবার ছিল। এবং এই রাস্তাটায় একটু হাঁটাহাঁটি করব বলে নেমে আসলাম খাওয়ার পরে। আসতে, আসতে দেখি সব বন্ধ করে ফেলেছে। এই রাস্তাটা আপনার কলকাতার পার্ক স্ট্রিটের সাথে একটা মিল আছে। শ্রীলঙ্কার অনেক রাস্তাতে গেলে আপনার অনেকগুলো দেশের কথা মনে হবে। বালির কথা মনে হবে, কোথাও গেলে বাংলাদেশের মতো লাগবে, কোথাও গেলে আবার আপনার ইন্ডিয়ার মতো লাগবে, কোথাও আবার একটু নেপালের মতো লাগে। মানে অনেকগুলো দেশের সাথে মিল পাওয়া যায়। সারাদিন নানা কিছু করে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি।